আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। করে ভারত বাংলাদেশ সম্পর্কে যে ব্যাপক একটা অবনতি ঘটেছে সেটা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ আশা করি নেই। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আসে বাংলাদেশে, তার 18 মাসে দুদেশের সরকারের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়েছিল যে তখন থেকেই জল্পনা চলছিল দুদেশের মধ্যে সম্পর্কের এই অবনতির ফলে সামরিক সংঘর্ষ হয়তো বেঁধে যাবে, এবং সেটা বেঁধে যাওয়া মনে হচ্ছিল একটা সময়ের অপেক্ষা। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে ভারত বাংলাদেশ থেকে হাই কমিশনের কর্মচারীদের পরিবার পর্যন্ত দেশে ফিরিয়ে এনেছিল। এই ব্যবস্থা অভূতপূর্ব। পাকিস্তান থেকে পর্যন্ত যুদ্ধের সময় হাই কমিশনের কর্মচারীদের স্ত্রীদের পাকিস্তান থেকে দেশে ফেরানো হয়নি, তাদের ছেলে মেয়েদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল, কিংবা বাবা মা তাদের, কিন্তু তাদের স্ত্রীদের ফেরানো হয়নি। কিন্তু বাংলাদেশে সেটাই করা হয়েছিল। এমনকি হাই কমিশনের যারা কর্মী তাদের স্ত্রীদের পর্যন্ত দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল, তারা ফিরেও এসেছিলেন। এবং তখন মনে হচ্ছিল যুদ্ধ বুঝি বা লেগে গেল। সেটা একেবারে ইউনূস সরকারের শেষ দিকে, কিন্তু যুদ্ধ লাগেনি। কারণ বাংলাদেশে নির্বাচন হলো, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিএনপি এবং তারেক রহমানের সঙ্গে, তাদের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা যে ভারত খুব সিরিয়াসলি করছিল এবং করেছিল, তার বড় প্রমাণ বেগম জিয়ার শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যোগদান। আপনাদের অনেকে হয়তো এটা জানেন না যে খালেদা জিয়া তার জীবনের শেষ দিকে যখন হাসপাতালে ছিলেন, তখন ভারতের তরফ থেকে আমন্ত্রণ দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের কাছে যে বেগম জিয়াকে ভারতে পাঠানো সম্ভব হলে, ভারতে যদি বলা হয় পাঠানো হবে, ভারত তার চিকিৎসার ব্যবস্থা, তাকে নিয়ে আসবে ভারতে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, এ কথাও ভারত বলেছিল। তো যাই হোক, বেগম জিয়া যখন মারা গেলেন, তার শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যোগদান হলো। তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত শোক বার্তাও পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর। এরপর নির্বাচনে তারেকের জয়ের সবার আগে মোদির অভিনন্দন বার্তা পৌঁছে গিয়েছিল তারেক রহমানের কাছে। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, এবং তারেকের হাতে মোদির একটি ব্যক্তিগত আমন্ত্রণ ওম বিড়লা পৌঁছে দিয়েছিলেন। সেখানে যত শীঘ্র সম্ভব তারেক রহমানকে সপরিবারে ভারত সফরে আসার নিমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাবা গিয়েছিল দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে শেখ হাসিনার আমলের অবস্থায় ফিরে যাবে। গঙ্গা জল বন্টন চুক্তি, ভিসা নবীকরণ, তিস্তা চুক্তি, গঙ্গা জল বন্টন চুক্তি নবীকরণ, তিস্তা চুক্তি, ভিসা সহজীকরণ, বাণিজ্য চুক্তি, এই সমস্ত বিষয়ে একটা মতৈক্যে পৌঁছানো যাবে আশা করা গিয়েছিল। সেটা করা গেলে ভারতেরও সুবিধা হতো না তা নয়, তবে বাংলাদেশের সুবিধা, তাদের লাভের অঙ্কটা অনেকটা বেশি ছিল। কিন্তু তা হলো না। বকেয়া বিষয়গুলো তো মিটলই না, উপরন্তু নতুন কিছু বিষয় এসে পরিস্থিতি এবং দুদেশের সম্পর্ক আরও উত্তপ্ত করল। দুদেশের সীমান্তে সর্বকালের সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে। বর্ডার কিলিং, কাঁটাতারের বেড়া এবং পুশব্যাক নিয়ে বিতর্ক এবং একে অপরের প্রতি কঠোর অবস্থানের কারণে দুদেশের সম্পর্ক আজ প্রায় ভেঙে পড়ার মুখে। আর এর ফলে শুধু এই দুই দেশ নয়,
পুরো দক্ষিণ এশিয়ায় একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, আমরা কি একটি সংঘাতের দিকে, একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের আলোচনায় আমরা এই সম্পর্কের অবনতির হাল হকিকত নেব। ভারতের সামরিক প্রস্তুতি, পুশব্যাক ইস্যু এবং আঞ্চলিক ভূ রাজনীতির সমীকরণগুলো অল্প কথায় বিশ্লেষণ করব। সীমান্তে উত্তেজনা, ভারতের নিরাপত্তা কৌশল। ভারত কেন তার সীমান্ত সুরক্ষিত করতে এতটা মরিয়া হয়ে উঠল হঠাৎ? এটা কি শুধুই সীমান্ত নিরাপত্তা তার দিকে তাকিয়ে করা, নাকি এর পেছনে রাজনৈতিক, কূটনৈতিক অন্য কারণ আছে? দেখুন, ভারতের জন্য বাংলাদেশ সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। অনুপ্রবেশ এবং চোরাচালান নিয়ন্ত্রণে ভারত তার সীমান্তে কাঁটা তারের বেড়া এবং হাইটেক সার্ভেল্যান্স সিস্টেম, যেটাকে বলা হয় স্মার্ট ফেন্সিং, সেটা জোরদার করছে। এছাড়া সামরিক দৃষ্টিকোণ থেকে ভারত তার সীমান্তে যে মহড়া বা প্রস্তুতি চালাচ্ছে তা মূলত প্রথাগত প্রতিরক্ষা নীতি হলেও একেবারে স্বাভাবিক যে নয় এমনটা ভাবার যথেষ্ট কারণ আছে। কোনো প্রতিবেশী দেশের সাথে সম্ভাব্য অস্থিরতার সময় সীমান্তকে সুরক্ষিত রাখা যে কোনো রাষ্ট্রের প্রাথমিক কাজ অবশ্যই। তাহলেও ভারত যেরকম ব্যাপকভাবে সীমান্তবর্তী সামরিক ঘাঁটিগুলিতে যুদ্ধাস্ত্র সেনা সমাবেশ করছে, যেভাবে তিনটি নতুন ঘাঁটি নির্মাণ করেছে, সেটা সাধারণ সীমান্ত সুরক্ষা বলা যাবে কিনা এ নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে। একইভাবে বাংলাদেশের তরফ থেকেও যে প্রস্তুতি চলছে যুদ্ধের, সেটাও কিন্তু কম দৃশ্যমান নয়। সবচেয়ে লক্ষণীয় হলো এই পরিস্থিতিতে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব ও সরকারি নেতৃত্বের বাংলাদেশ সফর। দু দেশের মধ্যে JF-17 যুদ্ধ বিমান ক্রয় বিক্রয় এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ক্রয়ের চুক্তি, এটাও লক্ষণীয়। পাকিস্তান ছাড়া তুরস্কের থেকেও যুদ্ধাস্ত্র, বড় সংখ্যায় ড্রোন কিনেছে বাংলাদেশ। সব মিলিয়ে দুই তরফেই যে একটা সাজো সাজো রব উঠেছে, এটা একেবারে গোপন কোনো ব্যাপার নয়। তবে এটাও ঠিক, বারুদ থাকলেই যে বিস্ফোরণ হয় তা নয়। তার জন্য বারুদের স্তূপে অগ্নিশলাকা ঢুকিয়ে আগুন ধরাবার দরকার হয়, তবেই বিস্ফোরণ হয়। সেই অগ্নিশলাকা হয়ে এসেছে সীমান্তে ভারতের বেড়া তৈরি, বেড়া নির্মাণ এবং ভারত থেকে বিরাট সংখ্যক বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে ছিল তাদের বাংলাদেশে ফেরত পাঠানো, যাকে বলা হয় পুশব্যাক বা পুশ ইন। বাংলাদেশ এর বিরোধিতা করছে তীব্রভাবে। তারা বর্ডার ফেন্সিং এর বিরোধিতা করছে, 150 গজের মধ্যে কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না এই বলে। যদিও 2011 সালের প্রোটোকল এবং 2015 সালের যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আছে ভারত বাংলাদেশের মধ্যে, সেখানে 150 গজের কোনো কথা নেই। তো বাংলাদেশ এই যে বিরোধিতাটা করছে সেটা তীব্রভাবে করছে। এমনকি পুশি নিয়েও বাংলাদেশ বিরোধিতা করছে। সমস্যা মেটাতে নয়াদিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের মধ্যে 8 থেকে 11 জুন ম্যারাথন বৈঠক হলো। সেই বৈঠকের ফলাফল আমি আগেই প্রতিবেদনে জানিয়েছি আপনাদের, একাধিক প্রতিবেদনে, যে ফলাফল শূন্য। এক ফোঁটা সমাধান সূত্র আসেনি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। প্রথমে দেখি বাংলাদেশ কেন অনমনীয় সেই ব্যাপারটা।
বাংলাদেশের ক্ষেত্রে ফেন্সিং ও পুশব্যাক ইস্যু শেষ পর্যন্ত জাতীয় মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। বাংলাদেশ চায় না তার নাগরিকদের জোরপূর্বক ভারত থেকে পুশব্যাক করা হোক। এটি মানবিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করছে তারা কিন্তু একবারও বলছে না মুখ ফুটে যে বাংলাদেশের অধিবাসীরা অবৈধভাবে ভারতে নেই এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, যাদের তারা বাংলাদেশেরই মানুষ নয়, এ কথা কিন্তু একবারও বলছে না বাংলাদেশ। কিন্তু তারা বলছে যেভাবে ফেরত পাঠানো হচ্ছে এটা আন্তর্জাতিক আইনসম্মত নয়। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তারা বাংলাদেশের মানুষ অবৈধভাবে ভারতে আছে, কিন্তু তাদের যেভাবে ফেরত পাঠানো হচ্ছে ওটা বৈধ পথ নয়, ওটা আন্তর্জাতিক স্বীকৃত যে পথ সেই পথ নয়। বাংলাদেশ সরকারের অনমনীয়তার কারণ হলো দেশের অভ্যন্তরীণ জনমতকেও গুরুত্ব দেয়া, সেই সঙ্গে পুশব্যাকের বিরোধিতা না করলে মেনে নিতে হয় যে তার দেশের একটা বিরাট সংখ্যক মানুষ অবৈধভাবে ভারতে গেছে ও সেখানে থাকছে। এটা একটা রাষ্ট্র হিসেবে তাদের কাছে লজ্জা ও অপমানের বিষয় যে তারা দেশের মানুষকে খেতে পড়তে দিতে পারছে না বলে তারা বাংলাদেশের মানুষ ভারতে চলে আসছে অবৈধভাবে। এই জন্যই তারা মানতে চাইছে না যে বাংলাদেশিরা বিপুল সংখ্যায় অবৈধভাবে ভারতে আছে। এই বিরাট সংখ্যক মানুষ আবার ফিরে এলে তাদের দেশে একটি তীব্র অর্থনৈতিক সমস্যা তৈরি করবে, সেটা তো বলাই বাহুল্য। তো এটা একটা কারণ। এছাড়া আছে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, সীমান্তে কঠোর অবস্থান, অনেক সময় অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয়তাবাদকে উস্কে দেওয়ার জন্যে ব্যবহৃত হয়। বাংলাদেশ সেখানে বোঝাতে চাইছে যে তারা ভারতের সাথে সমান মর্যাদার সম্পর্ক চায়, নতজানু হয়ে ছোট ভাই হয়ে সম্পর্ক তৈরি করতে চায় না, একেবারে যমজ ভাই হয়ে থাকতে চায়। তাই একটা কনফ্রন্টেশনের লাইন নিয়েছে। আর ভারতের অবস্থান কেন অনমনীয়, এটাও গভীর ভাবনার বিষয়। আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে সীমান্ত অঞ্চলে ছিলাম। পাকিস্তান আমলে চুরি চামারি করে স্মাগলিং হতো, সেটাও ব্যাপক আকারে ছিল না, কারণ পূর্ব পাকিস্তানের সঙ্গে সীমান্তে দুতরফেই, মানে পূর্ব পাকিস্তান তরফ এবং ভারতের তরফ দুদিকেই কড়া পাহারা ছিল। হিন্দুরা অত্যাচারিত হয়ে ঘর বাড়ি ছেড়ে চোরাপথে ভারতে আসতো, পাকিস্তান বাধা দিত না, আর ভারতও তাদের ভারতে প্রবেশে বাধা দিত না। সুতরাং তারা আসতো বাস্তুহারা হয়ে। মুসলমানরা কিন্তু তখন আসতো না, আসতো হিন্দুরা পাকিস্তান আমলে। এই অবস্থানের পরিবর্তন ঘটে ৭১-এর মুক্তিযুদ্ধে। তখন অন্তত ৮০% হিন্দু ভারতে এলেও ২০% মুসলিমও ভারতে এসেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। তখন বাংলাদেশ থেকে হিন্দুদের সঙ্গে মুসলমানদের আসাও শুরু হলো, কারণ বাংলাদেশের সাধারণ মুসলমান সেটা সেই ৭১-এর মুক্তিযুদ্ধের পরেও তাদের একটা মানসিকতায় হিন্দু বিরোধী মানসিকতা যে ছিল সেকালে, এবং বেড়েছে, একালে আরও অনেক বেড়েছে, এটাও অস্বীকার করা নয়। মাঝে মাঝে রাজনৈতিক কারণে এই মুসলিমদের আসার সংখ্যা কমেছে বাংলাদেশ থেকে, আবার বেড়েছে, তবে বন্ধ হয়নি। আর শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে হিন্দু যত এসেছে, মুসলমান এসেছে সম্ভবত তার চেয়ে অনেক বেশি। তার কারণ শেখ হাসিনার আমলে হিন্দুদের একটা অন্তত, হ্যাঁ এখানে যে কোনো ব্যতিক্রম ছিল না তা নয়, ব্যতিক্রম ছিল, যথেষ্ট পরিমাণেই ছিল, তাহলেও হিন্দুদের একটা সুরক্ষার ব্যবস্থা ছিল। কারণটা, আর মুসলমান এসেছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে এসছে, তারা এসছে অর্থনৈতিক কারণে, কারণ বাংলাদেশে তো তাদের
জন্যে অন্য কোনো ধর্মীয় কোনো কারণ ছিল না। সুতরাং এই কারণগুলো আর ভেঙে বলার দরকার নেই, আপনারা বোঝেন। এবার দেখা যাক ভারত বাংলাদেশ সম্পর্কের, হ্যাঁ, তারপরে যে কথাটা আসছে যে তাহলে ভারতে তো এতদিন এসেছে তারা, ভারত আপত্তি করেনি, আজকে তাহলে কেন আপত্তি করছে? এর পেছনে অনেক রকম কারণ আছে। কারণ সবচেয়ে বড় যে কারণ সেটা আমার মনে হয় যে বাংলাদেশের সরকার গত দু বছর ধরে যে সরকার এসছে, দুটো সরকার এসছে, তাদের মধ্যে চরম ভারত বিরোধিতা। ইউনূস সরকারের ভারত বিরোধিতাটা প্রকাশ্য ছিল, আর তারেক রহমানের ভারত বিরোধিতা একটা ওই আড়াল রেখে করা হচ্ছে, কিন্তু বিরোধিতা চূড়ান্ত। ভারত তার জন্যেই বাংলাদেশের সাথে এখন একটা বাংলাদেশিদের ফেরত পাঠাবার ব্যবস্থা করেছে। এছাড়া দেশের মধ্যে ভারতেরও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণ আছে। এবার দেখা যাক ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির পেছনে আঞ্চলিক ভূ রাজনীতি মানে চীন, তুরস্ক, পাকিস্তান, এদের কি ভূমিকা। অনেকেই বলছেন বাংলাদেশ চীন, তুরস্ক বা পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে জোট করছে, এবং বাংলাদেশের যে আজকে এই যে যুদ্ধ প্রস্তুতি, নিশ্চয়ই ভারতের পেটের মধ্যে বসে থেকে বাংলাদেশ চীন বা পাকিস্তান বা মায়ানমারের সাথে তাদের সম্পর্ক নিশ্চয়ই যুদ্ধকালীন থাকতে পারে, সামান্য একটু অংশ আছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি করছে ভারতের দিকে নজর রেখে। এই যে তার জন্যই পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে জোট করছে। তো এটা কি সত্যি নাকি ভিত্তিহীন? দেখা যাক, আমরা সেই প্রসঙ্গটাতে আসি। শেখ হাসিনা তার 15 বছরের দীর্ঘ শাসনে চীন, ভারত এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও যাকে বলে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, সেটা ভালোভাবে করে এসেছেন। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন, কিন্তু চীনের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক ভারতের প্রায় 300% বেশি, এটা মনে রাখতে হবে। আবার পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক যে একেবারে কেটে দিয়েছিলেন শেখ হাসিনা, এমন নয়। কিন্তু হাসিনা জানতেন পাকিস্তানকে একটা দূরত্বে রাখতে হবে, নইলে ভারতের সঙ্গে সম্পর্ক যেমন ভালো থাকবে না, তেমনি বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা একটা বৈরী সম্পর্ক। সুতরাং তাদের সাথে সম্পর্ক রেখেছিল শেখ হাসিনার বাংলাদেশ, কিন্তু দূরত্ব রেখে। কিন্তু মোহাম্মদ ইউনূস এবং তারেকের সরকার এই ব্যালেন্সিং একটা জানে না, আর তার জন্যেই ভারতকে দূরে যেতে বাধ্য করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশে মৌলবাদী রাজনীতি ও মৌলবাদীদের দাপাদাপি। এই দেখুন না, বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পা দিয়ে তার প্রথম বক্তব্যে খুব আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের 20 কোটি নাগরিক আর ভারতের 140 কোটি মানুষ, এই মোট 160 কোটি মানুষের একাত্মতা নিয়ে কথা বলেছেন। অথচ এই নিরীহ কথাটিতে তীব্র আপত্তি জানিয়ে জামাত এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছে, যে তাদের মধ্যে ভয় যে বোধহয় 160 কোটি মানে তাহলে বাংলাদেশকে কি ভারত দখল করে নেবে। একেই বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স। যুদ্ধের আবহ যে তৈরি হয়েছে তা এই একটি মন্তব্য থেকে জামাতের সেটা বোঝা যায়। একটি সুস্থ মানুষ নিশ্চিতভাবেই বিশ্বাস করে যে বাংলাদেশ ভারত থেকে সামরিকভাবে কোনো সংঘাতের পথে যাওয়ার মতো বোকামি করবে না, কারণ ভারতের সাথে তাদের বিশাল অর্থনৈতিক এবং ভৌগোলিক নির্ভরতা রয়েছে। তাদের অবস্থানের ফারাক আছে অর্থনৈতিক দিকে, ভৌগোলিক দিকে, সামরিক দিকে, সব দিকে। আর যুদ্ধ বাঁধলে চীন বা তুরস্ক সরাসরি বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে যাবে যুদ্ধ করতে, এমন বিশ্বাস শুধু পাগলরাই করতে পারে। তেমন সময় এলে
পাকিস্তানও দেখবেন বাংলাদেশের পাশে দাঁড়াবে না। প্রথমত ভৌগোলিক অবস্থানগত বাধা, এবং দ্বিতীয়ত পাকিস্তানের একটা ঐতিহাসিক বাঙালি বিরোধী মানসিকতা, যেটা সেই গত শতাব্দীর 60-এর দশক থেকে দেখা গেছে। 71-এ পাকিস্তানিরা বাঙালিদের তাদের চেয়ে ইতর শ্রেণীর মানুষ, খারাপ শ্রেণীর মানুষ মনে করত, আজও তাই মনে করে। তারা চায় বাংলাদেশের ধ্বংস ঘটিয়ে 71-এর অপমানের শোধ তুলতে। তারা সেটাই করছে ও করবে, তবে বাংলাদেশের বন্ধু সেজে করছে। মহাভারতের শকুনির ভূমিকা মনে রাখবেন এক্ষেত্রে। অবিশ্বাসের দেয়াল, গত 2 বছরে রাজনৈতিক পট পরিবর্তন, নদী জলের হিস্সা নিয়ে মতপার্থক্য, বাংলাদেশের শাসকদের অপরিণামদর্শী মন্তব্য, ভারত বিরোধী বক্তব্য, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বক্তব্য, পশ্চিমবঙ্গকে নিয়ে একটি ইসলামিক বাংলাদেশ গঠনের বক্তব্য, এসব বক্তব্য সামনাসামনি হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, সীমান্ত ফেন্সিং, পুশব্যাকের মতো ঘটনাগুলো দু দেশের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি করেছে। বাংলাদেশের মিডিয়ায় ভারতকে নিয়ে একপাক্ষিক প্রচার, বাংলাদেশের মানুষের মনে এক নাগাড়ে ভারত বিরোধী অপপ্রচার, এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এবং মেইনস্ট্রিম মিডিয়াতেও ভারত বিরোধী প্রচারণা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলছে। সবচেয়ে বড় সমস্যা হলো উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অভাব, যার জন্যেই সমস্যা কমার বদলে ক্রমশ বাড়ছে। যখন দু দেশের মধ্যে আলোচনা বন্ধ হয়ে যায়, তখন গুজব এবং অবিশ্বাস কূটনীতির জায়গা দখল করে নেয়। তারেক রহমানের উচিত অকারণ সংঘাতের রাস্তা ছেড়ে আলোচনায় বসা, এবং অনতি বিলম্বে। কিন্তু চীন পাকিস্তানের প্রত্যক্ষ চাপে এবং আমেরিকার পরোক্ষ চাপে বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতার পথ ছেড়ে সংঘাতের পথ নিয়েছে ভারতের বিরুদ্ধে। আর এই পথ যদি শেষ পর্যন্ত যুদ্ধের দরজায় গিয়ে পৌঁছয়, সেটা খুব একটা অস্বাভাবিক মনে হয় না। পরিশেষে বলতে হয়, যুদ্ধের সম্ভাবনা বাস্তব। এমন অবস্থার পরিবর্তন না হলে বারুদের স্তূপে আগুনের ফুলকি যে কোনো মুহূর্তে এসে বিস্ফোরণ ঘটাতে পারে। আর বিস্ফোরণ হলে পরিণতি যে ভয়ঙ্কর, সেটা বলতে হবে না। দক্ষিণ এশিয়ার বাস্তবতা হলো ভারত ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। যুদ্ধ দুই দেশের অর্থনীতির জন্য বর্তমান উত্তেজনা সামরিক সংঘাত নয়, বরং এক ধরনের কূটনীতি ও অহংবোধের যুদ্ধ। এটি সমাধানের জন্য প্রয়োজন দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে খোলামেলা আলোচনা। আবেগ দিয়ে নয়, বরং যুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানই দুই দেশের জন্য মঙ্গলজনক। আপনাদের কি মনে হয় আমাদের কমেন্টে জানান। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন যে বর্তমান কূটনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য দুই দেশের উচিত দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এটি সমাধান করা যায়? কমেন্ট করে জানান। আর এই ধরনের গভীর অনুসন্ধানমূলক আলোচনা পেতে